বুঝছে? ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমি গালিব মাহমুদ কথা বলবো বিদ্রোহী কবিতাটি নিয়ে। জাস্ট তোমরা একটু যতজন আজকের এই ক্লাসে জয়েন হয়েছো ভাইকে কমেন্টস করে জানিয়ে দিতে হবে আজকের এই লাইভটি বা ক্লাসটি নেটে লাইটে সাউন্ডে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা ভাইকে একটু কমেন্টস করে জানাও। তাহলে ভাইয়া লাইভটি শুরু করতে বা ক্লাসটি শুরু করতে ভাইয়ের জন্য অনেক বেশি ভালো হবে। এবং তোমাদের কাছে বিদ্রোহী কবিতা কি সহজ লাগে না কঠিন লাগে সেটা একটু ভাইকে কমেন্টস করে জানাও। ওকে, অনেকের আজকের লাইভটি প্রথম ক্লাস, এক একজন এক এক কমেন্টস করবো আমি জানি, বাট এই ধরনের কমেন্টস না করে আমরা সরাসরি ক্লাসটি স্টার্ট করব। ভাইকে একটু জানিয়ে দাও সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, আর তোমরা বিদ্রোহী যে কবিতাটি আছে সেটি তোমরা একটু নাও, নিয়ে বসো। আমরা একটু বিদ্রোহী কবিতাটি দেখবে এবং কত সহজে কবিতাটি বোঝা যায় সেটা আমরা একটু সবকিছু ক্লিয়ার না? ঠিক আছে, ওকে ভাই, শুরু করি। সুচ্ছন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কবিতাটা অনেকে এখনো পড়েনি, আজকে পড়বা, বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। জাস্ট ঠিক আছে, ওকে, সবকিছু ক্লিয়ার না? ক্লাসটা কি রেকর্ড থাকবে? অবশ্যই রেকর্ড থাকবে মমিতা। তাহলে ভাইয়া শুরু করি, শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আয়শা তোমার কি অবস্থা? মারুফ কেমন আছো? ভাই কি শুরু করবো বলো? হ্যাঁ, শুরু করি। ওকে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে সুন্দর একটি কবিতা নিয়ে কথা বলবো। কবিতার নাম হচ্ছে বিদ্রোহী। কবিতাটি লিখেছেন তোমার আমাদের সকলের প্রিয় দাদা নজরুল দাদা। কে লিখেছেন বলো তো? নজরুল দাদা কবিতাটি লিখেছেন। আচ্ছা, এবার হচ্ছে বিদ্রোহী মাথার উপরে দিয়ে যাবে। না না, এটা বলা যেত না, গালিবের কোনো পড়া মাথার উপরে দিয়ে যাবে না, ঠিক আছে? তাই, ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিদ্রোহী কবিতাটি দেখব। প্রথমে আমার দাদা নজরুল কেন এই কবিতাটি লিখেছেন সুন্দর করে সবাই বুঝবা। কোন ধরনের মাথার উপরে দিয়ে যাদের কবিতাটি যায় আমার সাথে একটু দেখো যে আসলে যায় কিনা, না কত সহজে বুঝো। বলো, তোমার আমার দাদা নজরুল দাদা কবিতাটি লিখেছেন। নজরুল দাদা তৎকালীন ভারতীয় উপমহাদেশে যে ঔপনিবেশিক শাসন ছিল, মানে কোম্পানি এবং ইংরেজিরা যে শাসন করতে এসে আমাদেরকে শোষণ করেছেন,
সে উপলক্ষে তিনি কথাগুলো বলেছেন, কথাগুলো কবিতা আকারে বলেছেন। কি বলেছেন খেয়াল করুন। মূল কথা হচ্ছে বিদ্রোহী কবিতাতে তৎকালীন শাসকরা যে অত্যাচার করেছে, কোন শাসকরা? ইংরেজরা এবং কোম্পানিরা, ব্রিটিশরা যে আমাদের ভারতীয় উপমহাদেশকে শাসন করতে গিয়ে শোষণ করেছেন, অত্যাচার করেছেন, এই অত্যাচারের বিষয়ে উপমহাদেশের মানুষদেরকে উৎসাহ দিতে, উপমহাদেশের মানুষ যারা আছে, ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা মানুষ ছিলেন, তাদেরকে উৎসাহ দিতে এই ও ইংরেজদের বিরুদ্ধে যেন মানুষ রুখে দাঁড়ায়, ইংরেজদের অমানবিকতার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে যেন মানুষ রুখে দাঁড়ায়, সে বিষয়ে তিনি উৎসাহ দিতে, প্রেরণা দিতে কবিতাটি লিখেছেন। শেষ। আচ্ছা, তিনি এই কবিতার ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, ভাই এখানে হবে না, বুঝছো? ধর্ম, ইতিহাস, সবাই লেখে ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেছেন এবং পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেছেন। সুন্দর করে সবাই লিখো। এই কবিতায় তিনি ধর্ম, ইতিহাস এবং ঐতিহ্য, এই দুইটা জিনিস একটু এখানে মিসিং গেছে, বুঝছো? দেখো, ধর্ম, ইতিহাস এবং ঐতিহ্য। মনে করো তোমার আব্বু আম্মু অনেক ভালো, আবার তোমাদের আব্বু আম্মু অনেকে আছে হুজুর। হুম। তুমি হুজুর হয় নাই, তোমাকে কেউ দেখে কি বলবে? এই, তোর আব্বু আম্মু দেখলাম হুজুর, তুই হুজুরের ঘরে এটা কি হইলি? এই, তোর আব্বু আম্মু হচ্ছে স্কুলের টিচার, তুই এটা কি হইলি? এই নজরুল আমাদের ধর্ম, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য তুলে ধরে আমাদেরকে প্রেরণা দিয়েছেন যে আমরাও পারবো এটা করতে, যা আমাদের আগের মানুষ এটা করেছেন, এটা করেছেন, এই করেছেন। তাহলে এই কবিতায় নজরুল আমাদের ধর্ম, আমাদের আগের ইতিহাস, আমাদের ঐতিহ্য তুলে ধরেছেন এবং পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেছেন, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেছেন। ওকে। তিনি এই কবিতা অনিয়ম ধ্বংস করে নিজেকে শুদ্ধ, অনিয়ম ধ্বংস করতে হবে এবং নিজেকে, আমরা অনিয়ম তো ধ্বংস করব, মানে ইংরেজদের যে অনিয়ম আছে, এই অনিয়ম যেন ধ্বংস করে ফেলি, উৎসাহ পাই এই অনিয়ম ধ্বংস করে। আবার আমরা নিজেরা কিন্তু অনিয়ম করব না, নিজেরাও কিন্তু শুদ্ধ হতে হবে। এই কবিতায় তিনি সেটি তুলে ধরেছেন, অনিয়ম ধ্বংস করব, নিজেরা শুদ্ধ হব। এই কবিতায় নজরুল নিজের বিভিন্নভাবে পরিচয় দিয়েছেন। মনে করেন আমার পরিচয় কি? গালিব মাহমুদ, শেষ, এটাই। কিন্তু এই কবিতায় নজরুল আমাদেরকে বিভিন্নভাবে পরিচয় দিয়েছেন। কি কি পরিচয় দিয়েছেন? তাহলে এই পর্যন্ত তোমাদের লেখা হয়েছে কিনা এবং বোঝা হয়েছে কিনা জানাও। তাহলে আমি বলবো তিনি কবিতায় নিজেকে কি কি পরিচয় দিয়েছেন। আমি যদি বলি, এই শোনো, এই মনে করি আমি তোমাকে বললাম, এই আহ, তাসফিয়া জান্নাত, তুমি শোনো, তোমার আব্বু হুজুর, তোমার আম্মু ওইটা, তোমার মা এটা, তোমার বাবা ওইটা, তোমার চাচা ওইটা, তোমার মামারা ওইটা, তোমার বাড়ির ওইটা, তোমার বড় ভাই এই, তুমি তাইলে এভাবে হইতে হবে। এই নজরুল ঠিক এভাবে আমাদের পরিচয় তুলে ধরেছেন। আমি ওইটা, আমরা সেটা, আমাদের ও সেটা, এই সেটা সেটা, আমরা এইভাবে, বিষয়টা বুঝছো তো? এই হচ্ছে কাহিনী শেষ। তাইলে টোটাল মূল কথা হচ্ছে যে উপনিবেশিক শাসনের যে অত্যাচার নির্যাতন, এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তিনি কথা বলতে গিয়ে আমরা পারি এদেরকে অত্যাচার নির্যাতন শোষণ বন্ধ করতে, রুখে দাঁড়াতে, যেন মানুষ রুখে দাঁড়ায়, তিনি সেই ধরনের কথাগুলো বলেছেন এই কবিতায়। শেষ। এই, সবাই ক্লিয়ার? আচ্ছা। তো তিনি বলেছেন, মাঝে মাঝে বলেছেন যে আমি দুর্দম, আমি দুর্বিনীত, আমি নৃশংস, আমি টর্পেডো, টর্পেড ন ভাইয়া, টর্পেডো, হ্যাঁ, আমি টর্পেডো, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ভরাতুরি, আরো অনেক কিছু নিজেকে তিনি বলেছেন। কবিতার মাধ্যমে আমরা জানবো। কয়েকটা যন্ত্রের কথা এখানে উল্লেখ আছে, বাদ্যযন্ত্রের কথা উল্লেখ আছে, এগুলো আমি তোমাদেরকে বলবো। বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাইয়া আমরা এই পর্যন্ত বুঝছি। তাহলে ভাইয়া বলো তো, মূল কথাটা আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি, মূল কথাটা সবাই বুঝছে কিনা, মন থেকে বলো। না বুঝলেও বলো, বুঝলেও বলো, মন থেকে প্লিজ বলছে, কারণ অনেকেই বিদ্রোহী কবিতাটি বুঝে না, মানে অনেকে অনেকভাবে পড়ায়, তো তোমরা বিদ্রোহী কবিতাটি বুঝো না, ঠিক আছে? মন থেকে বলো যে আমরা বুঝছি কিনা, একদম আলহামদুলিল্লাহ বলো যে ভাই হ্যাঁ আমরা বুঝছি। কোর্স কি আরেকবার বলতাম আমি, মানে ওই দিন একবার এত মেজাজ খারাপ হয়েছে।
তুমি মূল কথা বলো, বিদ্রোহী তুমি কিচ্ছু লেখা লাগবে না, লেখো বিদ্রোহী কবিতার মূল কথা লেখো। ভারতীয় উপমহাদেশে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে যেন আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষ রুখে দাঁড়ায়, মানুষদেরকে উৎসাহ দিতে, প্রেরণা দিতে কবি কিছু কথা বলেছেন, এই কথাগুলো হচ্ছে কবিতা। এটা আগে লিখো, লিখে এবার বলো এটা বুঝছো কিনা। বাবুর মানে একটা কথা বলো না, মেজাজটা এমন গরম করো তোমরা মাঝে মাঝে, কসুনি বুঝো কি একটা আন্দাজে ভাইয়া বুঝি কি এর আরেকজন লিখছে এটা একটু হার্ড, এটা কোথায় হার্ড? আমি তোমার বুঝাইতেছি এইটা, এটা কে না বুঝে? ভারতীয় উপমহাদেশে ইংরেজরা যে শাসন শোষণ করছে, তাদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তুমি মাথার ভিতরে সেট আপ করে রেখেছো, তুমি এটা বুঝতে না, ঠাস ঠাস কটা দিলে তো তুমি ঠিকই বুঝবে। ফাজিল কোথায় গেল। এটা হচ্ছে মূল কথা। এবার আমরা মূল আলোচনা যাব। ভারতীয় উপমহাদেশে ইংরেজরা যে শাসন শোষণ করছে, এখন তাদেরকে তাড়াইতে হইব না? তো তাদেরকে তাড়াইতে হইলে তো মানুষ কিছু কথা আগের কালে কবিতা দিয়ে, বক্তৃতা দিয়ে, লেখালেখি দিয়ে মানুষদেরকে তৈরি করা হইতো যুদ্ধের ময়দানের জন্য। সেটাই নজরুল করেছেন, কবিতাতে তিনি মানুষকে প্রেরণা দিয়েছেন। এই জিনিসটা তোমার মাথায়, মূল কথাটা আমি বলছি যে মূল কবিতার মূল কথাটা তুমি বুঝো না। ভাই আবার বলেন, ভাই আবার বলেন। সবাই ক্লিয়ার? আচ্ছা, কিরে ভাই শুনো, তোমরা তখন আমার রাগ লাগবে যদি জিনিসটা কঠিন হইতো, তাইলে আমি মানে মেনে নিতাম। আমি বলছি শুনো, নজরুলকে তো তোমরা চেনো, নজরুল হচ্ছে আমার দাদা। আমার দাদা নজরুল তৎকালীন ভারতীয় উপমহাদেশে তৎকালীন ভারতীয় উপমহাদেশে ইংরেজরা যে শাসন শোষণ করছে, এখন এই শাসন শোষণের বিরুদ্ধে মানুষ, ভারতীয় উপমহাদেশের মানুষ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না? তো মানুষকে প্রেরণা দেওয়ার জন্য তিনি কবিতা একটা লিখছেন, এই হচ্ছে কাহিনী, শেষ। সবাই হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার সবাই বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এই কবিতাটা আমার দাদা লিখছেন, যদি এই কবিতাটি আমি লিখলে কিভাবে লিখতাম সব একটু খেয়াল করো। প্রথমে তোমরা লেখো, গালিব বে যদি এই কবিতাটি লিখতো, যেহেতু গালিব বে তো আসলে তো মেধাবী না, গালিব বে যদি কবিতা লিখতো, গালিব বে ঠিক এভাবে লিখতো। তোমরা ঠিক এইভাবে এখন লিখে ফেলো, বলো আমার মাথা উন্নত, আমার মাথা উঁচু, উচ্চতা থেকে হিমালয় মাথা নিচু করে। এটা লিখে ফেলো দ্রুত। যে বিসমিল্লাহ পড়ে লেখো যে আমার গালিবের দাদা কবিতাটি লেখার কারণে কঠিন হয়ে গেছে, থাক। কিন্তু আমাদের গালিব ভাইয়া ভালো মানুষ, উনি কঠিন করবেন না, উনি সহজ করবেন। কোরআনের আয়াত ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলেছি, আমার দাদা নজরুল কবিতাটি লিখতে একটু কঠিন ভাষায় লিখছেন। আমি তার নাতি হিসেবে তোমাদেরকে কঠিন ভাষায় শিখাবো না, সহজ ভাষায় প্রথমে শিখাবো। প্রথম আমি তোমাকে বলছি যে ভারতীয় উপমহাদেশের মানুষকে প্রেরণা দেওয়ার জন্য আমি গালিব মাহমুদ কিছু কথা বলতেছি, শোনো। আমার মাথা উন্নত, আমার মাথা উঁচু, উচ্চতা দেখে হিমালয় মাথা নিচু করে ফেলে, এই কতটুকু লিখে ফেলো। আমার মাথা উন্নত, আমার মাথা উঁচু, উচ্চতা থেকে হিমালয় মাথা নিচু করে ফেলে। ওকে, আগে এটা লিখো। এটা হচ্ছে কবিতার ব্যাখ্যা। এবার আমরা কবিতায় যাব। এটা লিখে হয়েছে। আমি বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে কবিতাটা বুঝাবো। আজকে বুঝাতে না পারলে তোমরা আমাকে ফোন দিয়ে বলে যে না ভাই, গালিবের দাদা কবিতাটি লিখাতে একটু কঠিন করে লিখছেন, কিন্তু গালিব বে কঠিন করতে চাচ্ছেন না, গালিবে একটু সহজ করতে চাচ্ছেন। গালিবে বলছেন যে আমার মাথা উন্নত, আমার মাথা উঁচু, আর আমার মাথা এতটাই যে উঁচু, আমার উচ্চতা থেকে হিমালয় মাথা নিচু করে ফেলে। সবাই লিখছি ইংলিশ, ইসলামিক অল ভালো বুঝে তাই। ওকে, আচ্ছা এবার আসো, এবার আমরা কবিতায় চলো। বলো, বলো বীর, বলো বীর নিজেকে বীর হিসেবে কল্পনা। তাইলে বলো, বলো বীর মানে, মানে বলো বীর মানে কবি, আমার দাদা নিজেকে বীর হিসেবে কল্পনা করছেন। বলো উন্নত, মম শির, মম মানে আমার, শির মানে মাথা, মম মানে আমার, শির মানে মাথা। আমি তোমাকে কি বলছি যে আমার মাথা উন্নত,
আমার মাথা উঁচু উঁচু, শির নেহারি আমারই। আচ্ছা, এইখানে তোমরা কমা দিবে। শির নেহারি মানে দেখে, নেহারি মানে দেখে, মানে শির নেহারি আমারে, মানে শির মানে তো মাথা, বলো মাথা। শির নেহারি আমারে, মানে আমারই মাথা দেখে নতশির ওই শিখর হিমাদ্রির। নতশির মানে নত করে, নিচু করে, নত করে, নিচু করে, নিচু করে। নতশির মানে শির নত করে ওই শিখর, শিখর হিমাদ্রির। শিখর মানে চূড়ায়, হিমাদ্রির মানে হিমালয়, শিখর মানে চূড়া, হিমাদ্রির মানে হিমালয়। এই, তাহলে ভাইয়া বলো তো, আমি আমার দাদা একটু কঠিন ভাষায় বলছে, আমি তোমাকে একটু সহজ ভাষায় বলছি। আবার বলি, ভারতীয় উপমহাদেশের মানুষ যারা, তাদেরকে ইংরেজরা শাসন শোষণ করছে। এখন এই ইংরেজদের বিরুদ্ধে মানুষদেরকে তো একটু উচকাই দিতে হবে না, একটু জাগ্রত করতে হবে না? তো জাগ্রত করতে হলে মানুষদেরকে একটু সুন্দর ভাষায় স্টাইলিশ করে কথা বলতে হবে না? তা আমার দাদা বলছে, বলো বীর, বলো উন্নত মমশির, মানে বলছে যে আমরা হচ্ছে বীর, মানে আমাদের পূর্বপুরুষরা ছিলেন বীর, তারা এইভাবে এইভাবে সংগ্রাম করেছেন। বলো উন্নত মমশির, আমার মাথা হচ্ছে উন্নত, শির নেহারি আমারই, মানে আমার মাথা, মানে আমার শির নেহারি মাথা, মানে আমার মাথার উচ্চতা দেখে নতশির ওই শিখর হিমাদ্রির, হিমালয়ের যে চূড়া সেটা তার মাথা নিচু করে ফেলে, মানে হিমালয়ের চূড়াটা নিচু মনে হয়। বুঝছো? বিষয়টা হচ্ছে যে আমরা পারি না এমন কোনো কিছু নেই। আমাদের উচ্চতা দেখে, আমাদের সংগ্রাম দেখে, আমাদের আদর্শ ঐতিহ্য দেখে যে কেউ মানে অনেক কিছু সে, কিন্তু সে নিজেকে বশ করতে বাধ্য, এটাই বুঝাচ্ছে। তাহলে আবার বলছি, বলো বীর, বলো উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির। এটা আমার দাদা বলছেন আর আমি বলছি। আমি বলছি আমি উন্নত, আমি উঁচু, আমার মাথায়, আমি উন্নত, আমার মাথা উঁচু, আমার মাথা এতটাই উঁচু যে আমার মাথার উচ্চতা থেকে হিমালয় মাথা নিচু করে ফেলে। আর এটা হচ্ছে এটা। এখন তুমি বলো, বলো বীর। কবি বা গালিবের দাদা নিজেকে বীর হিসেবে কল্পনা করেছেন। বলো উন্নত মমশির, মম মানে আমার, শির মানে মাথা, শির নেহারি দেখে, সরি শির নেহারি আমারই, শির মানে মাথা, নেহারি মানে দেখে, শির মানে আমারে, শির মানে মাথা, নেহারি মানে দেখে আমারই, মানে আমার মাথার উচ্চতা দেখে হিমালয় তার মাথা নিচু করে ফেলে। হিমালয়, হিমালয়ের যে চূড়া সে নিচু হয়ে যায়, মানে আমরা এতটা উচ্চত। আসলে আমরা কি এতটা উঁচু না, এটা হচ্ছে আমাদের আদর্শ ঐতিহ্য এতটা উঁচু। এখানে কি বুঝাইছে, আমাদের আদর্শ ঐতিহ্য এতটা উঁচু। বলো 100% এটা ক্লিয়ার কিনা, এখান থেকে প্রশ্ন আসলে পারবো, বলো 100% ক্লিয়ার কিনা, বলো। এটা হচ্ছে কি, বলো নিজেদের ঐতিহ্য, ঐতিহ্য বলেছে এখানে, ঐতিহ্য মানে আমাদের ঐতিহ্য, আমরা এরকম ঐতিহ্য। বলো আমরা সবাই এটা এই পর্যন্ত সবাই বুঝছি? বলো ভাই, এই পর্যন্ত সবাই বুঝছি? বুঝিনি এমন কি আছি? এই পর্যন্ত সবাই বুঝছি, এভাবে বুঝাবো তোমাদেরকে ইনশাল্লাহ। এখানে দাদার মাথা দ্বারা মানে বলবীর মানে আমার মাথা, বুঝতে পারছি, আমার দ্বারা বোঝানো হয়েছে যে মানুষকে প্রেরণা দিয়েছে আর কি। বুঝছো তো বিষয়টা? আর তোমাদের বাবা বাবু, আমাদের আব্বা আম্মু আমাদেরকে মাঝে মাঝে বলেন, এই শুন, আমরা হচ্ছে এটা, আমরা হচ্ছে সেটা, আমরা কি এগুলো করলে হবে? আমাদেরকে আমরা যখন ছোট্ট ছিলাম, হ্যাঁ, তো মাঝে মাঝে বাংলা সিনেমা দেখতে যাইতাম ছোট্টবেলায়। তখন আম্মারা বলতো আমাদের ফ্যামিলিরা এরকম এরকম। এটা কি আমাদেরকে, আমাদের সাথে কি এগুলো দেখা যায় বাবা? আমরা কি মানে আমরা যখন প্রচুর খেলাধুলা করতাম তো বলতো আমরা, আমাদের ফ্যামিলির সবাই হচ্ছে শিক্ষিত, মানে পড়াশোনা করে, আমরা কি এসব খেলোয়াড় হইতে পারবো, এই বিষয়টা আর কি। ঠিক আছে? তাই থ্যাংক ইউ স্নেহা হোসেন। ওকে, চলো এবার পরবর্তী লাইন দেখি। সবাই বুঝছো মাসাল্লাহ। আমার মানে তোমরা বলো যে তোমরা বুঝবা না। এবার, এবার আমি, আমার দাদা একটা বলে আমি একটা বলি, আমার দাদা একটু কঠিন ভাষায় বলে আমি একটু সহজ ভাষায় বলি, জাস্ট এতটুকুই। আমার দাদা কি বলছে শোনো, আমাকে দমন কর, আমার দাদা বলছে আরেকটা, আমি বলছি বলো, আমাকে দমন করা যায় না, আমি বিনয়ী নই, আমি হিংস্র, নটরাজ, সাইক্লোন, ধ্বংস। লিখি ফেলো, সবাই এটা লিখি ফেলো। আমাকে দমন করা যায় না, আমি বিনয়ী নই, আমি হিংস্র, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কেন এগুলো বলছেন আমরা একটু পরে বলবো সেটি।
লেখো, এটা হচ্ছে আমার ভাষায়। এবার আমার দাদা কি বলছেন সেগুলো, মানে আমি যদি কবিতাটা লিখতাম তাহলে আমি ঠিক তোমাদের জন্য ঠিক এভাবে লিখতাম। ওকে, আমাকে দমন করা যায় না, আমি বিনয়ী নই, আমি হিংস্র, নটরা সাইক্লোন ধ্বংস। যতক্ষণ লাগে ততক্ষণ সময় দিব, আমি এই কবিতাটি বুঝাবো। আচ্ছা, আমাদের বাংলা কোর্স শেষ হইতে হইতে রোজার মাসের আগে মানে রোজার ঈদের মধ্যে বাংলা কোর্স শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আস্তে আস্তে শেষ করছি, চাইলে অনেক আগে শেষ করাতে পারতাম। এখানে এমন কোনো বিষয় নেই যে দ্রুত শেষ করতে হবে। ঠিক আছে, এখানে আস্তে আস্তে পড়াচ্ছি। এই এ পর্যন্ত সবাই লিখে ফেলো, দ্রুত এটা লিখতে হবে। আমি যদি লিখতাম আমি আমি আমার যোগ্যতা নেই কবি, এই যে আমি দেও না, আমার দাদা কত কঠিন ভাষায় লেখা, আমি একদম সহজ ভাষায় লিখি। সহজ ভাষায় লিখতে কি কবি হওয়া যাবে বলো? আমাকে দমন করা যায় না, আমি বিনয়ী নই, আমি হিংস্র, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। শেষ, লেখা শেষ না? ওকে, চলো এবার আমার দাদা কি বলে সেগুলো এখন আমরা দেখবো। ওকে, আমার দাদা বলে আমি চিরদুর্দম। চিরদুর্দম মানে দমন করা যায় না। চিরদুর্দম মানে দমন করা যায় না। লেখো, দমন করা যায় না। দুর্বিনীত, বিনয়ী নই, বিনয়ী, বিনয়ী নই। ওকে, নৃশংস মানে হিংস্র, হিংস্র, হিংস্র। আমি চিরদুর্দম মানে আমাকে দমন করা যায় না, মানে শত্রুর কাছে আমাকে, মানে শত্রু, শত্রু যারা, শত্রুর কাছে, শত্রু কেউ আমাকে দমন করতে পারবে না। শত্রুর কাছে আমাকে দমন করা যায় না। আমি শত্রুর কাছে কোনো বিনয়ী নই, আমি শত্রুর জন্য হয়েছে হিংস্র। এখানে বোঝানো হয়েছে এই যে ভারত উপমহাদেশে ইংরেজরা যারা, তারা যে অন্যায় অনিয়ম করেছে, অত্যাচার শোষণ করেছে, এই অন্যায় অনিয়ম অত্যাচার শোষণের কারণে কবি বলেছেন আমি তাদের জন্য হচ্ছে চিরদুর্দম, আমাকে তারা দমনও করতে পারবে না। আমরা আমরা তাদের কাছে বিনয়ী নই, আমরা তাদের কাছে হচ্ছে হিংস্র। এটা মানুষকে প্রেরণা দেওয়ার জন্য, মানে মানুষ যেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমার দাদা তার এই ভাষায় কথা বলেছেন। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। সব আঙ্কেলকে আন্টিকে আসসালামু আলাইকুম যারা আজকের ক্লাসে আছেন। আমি তো জানি অনেক আন্টি আঙ্কেল ছোট ভাই ছোট বোনরা বসে আছে ক্লাসে। ঠিক আছে, তাহলে ক্লাসে বসে আছে মানে আমি একটা কিছু বিষয়, মানে বিষয়টা হচ্ছে ভিডিও দেখতেছে, মজা করতেছি। আমি চিরদুর্দম মানে দমন করা যায় না, দুর্বিনীত মানে বিনয়ী নই, নৃশংস মানে হিংস্র, বুঝছো? ওকে, হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে। ওকে, আচ্ছা, মহাপ্রলয়ের আমি নটরাজ। এই নটরাজ হচ্ছে শিব। তোমরা তো শিবের নাম, মহাদেব শিব আছে না, শিবের অন্য নাম লেখো। মহাদেব শিবের অন্য নাম হচ্ছে নটরাজ। মহাদেব, মহাদেব শিবের, শিবের অন্য নাম, অন্য নাম। তা আমি যদি তোমাকে বলি, বলো নটরাজ কে? শিব। শিবের অন্য নাম কি? নটরাজ। তোমার এমসিকিউ মুখস্থ হয়ে গেছে। আমার সাথে আবারও বলো, নটরাজ কে? মহাদেব শিব। এই মহাদেব শিবের অন্য নাম কি? নটরাজ। আচ্ছা, আচ্ছা, এই যে এই মহাদেব শিব কি করছে জানো? গজাসুর ও কালাসুর, গজাসুর এবং কালাসুর, এরা দুইজন অনেক অত্যাচার অনিয়ম করছেন। এদের অত্যাচার অনিয়মকে এই এই মহাদেব শিব ধ্বংস করে ফেলছেন। তো কবি নিজেকে, আমার দাদা নিজেকে নটরাজ বলেছেন। মানে আমরা হচ্ছে নটরাজ, মানে আমরা নটরাজের মতো, বিষয়টা এটাই। তাহলে প্রথমে তুমি আসো নটরাজকে। নটরাজ হচ্ছে মহাদেব শিব। ওকে, নটরাজকে, নটরাজ হচ্ছে মহাদেব শিব। নটরাজকে, নটরাজ হচ্ছে মহাদেব শিব। মহাদেব শিব কি করেছে? গজাসুর, গজাসুর ও কালাসুরকে ধ্বংস করে ফেলছে। গজাসুর ও কালাসুরকে ধ্বংস করে ফেললি, গজাসুর ও কালাসুরকে ধ্বংস করে ফেলে অন্যায় অনিয়ম। গদাসুর ও কালাসুর অনেক অন্যায় অনিয়ম করেছে। এই গদাসুর ও কালাসুরকে ধ্বংস করে ফেলে শান্তি ফিরিয়ে এনেছে নটরাজ, মানে শিব। শিব শান্তি ফিরিয়ে এনেছে। ওকে, আমি সাইক্লোন। সাইক্লোন কি করে জানোই? আমি ধ্বংস। ঠিক আছে, তাহলে আমি সাইক্লোন মানে আমি সকল অনিয়মের জন্য, অনিয়ম, অনিয়মের জন্য আমি সাইক্লোন, আমি ধ্বংস।
আমি সকল অনিয়ম ধ্বংস করে ফেলি, অনিয়ম আমি ধ্বংস করে ফেলি, এই। ঠিক আছে ভাই, বুঝছে এই পর্যন্ত? বলো ভাই, মন থেকে বলতে হবে। মহাদেব শিবের অন্য নাম নটরাজ। মহাদেব শিবের অন্য নাম নটরাজ। আচ্ছা, মহাদেব শিব গজাসুর ও কালাসুর অনেক অন্যায় অত্যাচার করেছে, গদাসুর ও কালাসুরকে ধ্বংস করে শান্তি ফিরিয়ে এনেছেন মহাদেব শিব। এই কারণে কবি নিজেকে মহাদেব, আমার দাদা নিজেকে মহাদেব শিবের সাথে তুলনা করেছেন। নটরাজ, ক্লিয়ার? ওকে, তাহলে এই যে মনে করো আমি আমার দাদা ঠিক একটু কঠিন ভাবে লিখছে, আমি তোমাদেরকে একটু সহজ ভাবে দিছি যে আমাকে দমন করা যায় না, আমি বিনয়ী নই, আমি হিংস্র, নটরাজ, সাইক্লোন, ধ্বংস, শেষ। এই বিষয়টা বুঝছি। সূচনা, তুমি এখন থেকে অ্যাক্টিভ হয়ে যাও ভাইয়া, ঠিক আছে? তুমি আমাদের এ প্লাস টার্গেট চুয়ানের সবচেয়ে সেরা স্টুডেন্ট, যদি তুমি নিজেকে ধরে রাখতে না পারো তাহলে হবে না ভাই। ওকে, আচ্ছা এরপরে আসো, আমি মহাবয়, আমি অভিশাপ পৃথিবীর জন্য, লেখো। আমি তোমাকে বলছি কি, আমার ভাষায় বলো, আমি মহাবয়, লেখো আমার ভাষায় যদি আমি তোমাকে বলি, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর জন্য। ওকে, আচ্ছা, যেমন করে বুঝান দেন আমি ভালো করে বুঝতে পারি না, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে ওকে। তাহলে ভাইয়া এরপর আমি বলছি, বলো আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর জন্য। এবার আমি এসো আমরা কবিতার লাইনটা দেখি আমার দাদা কি লিখছেন। আমার দাদা লিখছেন আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। আচ্ছা, প্রথম হচ্ছেন আমি মহাভয় মানে, আমি মহাভয় মানে আমি শোষকের জন্য মহাভয়, যারা অত্যাচারী নির্যাতন করে তাহলে শোষকের জন্য লেখো। শোষক যারা, কাদের জন্য মহাভয়? শোষকের জন্য, মানে যারা শোষণ করে, অত্যাচার করে, তাদের জন্য হচ্ছেন মহাভয়। কারা? আমরা, মানে এটা প্রেরণা দিয়েছেন আর কি, বুঝছো? আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, মানে পৃথিবীর জন্য আমি অভিশাপ, মানে পৃথিবীর জন্য আমি অভিশাপ মানে হলো কি বলতো, যারা এই অন্যায় অত্যাচার অনিয়ম করে তাদের জন্য হচ্ছে আমি অভিশাপ। পৃথিবীর মানে পৃথিবীর। আচ্ছা, পৃথিবীর ছিলেন পৃথিবীর প্রথম রাজা। আমরা আর ব্যাখ্যা বিশ্লেষণে বেশি যাবো না, পৃথিবীর নিয়ে বেশি আলোচনা করবো না। পৃথিবীর, ইনি ছিলেন পৃথিবীর প্রথম রাজা, তার নাম অনুসারে পৃথিবী হয়েছে। পৃথিবীর প্রথম রাজা, পৃথিবীর ছিলেন পৃথিবীর প্রথম রাজা, তার নাম অনুসারেই এই পৃথিবী হয়েছে। ঠিক আছে, তাহলে মহাবয়, আমার দাদা কাদের জন্য মহাবয়? শোষকদের জন্য, অত্যাচার যারা করে তাদের জন্য হচ্ছে মহাবয়, মানে তারা আমাদেরকে দেখলে ভয় পেয়ে যাবে, আমরা তাদের জন্য হচ্ছে অভিশাপ। এই পৃথিবীর জন্য আমরা অভিশাপ, মানে এই পৃথিবীর যারা অত্যাচারী, শাসন, শোষণ করে, নির্যাতন করে, তাদের জন্য হচ্ছে আমরা অভিশাপ। ওকে, আচ্ছা এরপর হচ্ছে পৃথিবী নিয়ে আমরা জাস্ট হচ্ছে, যদি তুমি একটু জানতে চাও, পৃথিবী ছিলেন পৃথিবীর প্রথম রাজা, তার নাম অনুসারে পৃথিবী করা হয়েছে, শেষ। ওকে, আচ্ছা এবার তাহলে তোমাদেরকে আরেকবার আমি আমার কথাগুলো বলি। আমার দাদা বলছে একভাবে, তোমরা আমার দাদার কথাগুলো ধরো আর আমার কথাগুলো তাকাও, ঠিক আছে? আমার দাদার কথাগুলো তো তোমার বই আছে। আমার মাথা উন্নত, উঁচু, উচ্চতা থেকে হিমালয় মাথা নিচু করে ফেলে, শেষ। এবার তুমি আমার দাদা বলছো বলবীর, বল উন্নত মমশির, দাদার একটু বেশি কঠিন হয়। আচ্ছা, আমাকে দমন করা যায় না, আমি বিনয়ী নই, আমি হিংস্র, নটরাজ, সাইক্লোন, ধ্বংস। এখানে শুধু নটরাজকে একটু ব্যাখ্যা করে দিয়েছি। এবার তুমি বলো কোন অ্যাঙ্গেল থেকে তোমার কাছে কবিতাটি কঠিন মনে হয়েছে, বলো তো। নটরাজকে আমি ব্যাখ্যা করে দিয়েছি, শেষ। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। তো এখন তোমার মহাভয় অভিশাপ কেন? ওই যে যারা অত্যাচার নির্যাতন করে তাদের জন্য। আচ্ছা, এরপর আসো, বলো এরপরে আমার দাদা কি বলছে সেটি পরে, আমি কি বলছি সেটি লেখো। আমি অবাধ্য, আমি ব্যঙ্গে চুরমার করে ফেলি সব, আমি উচ্ছৃঙ্খল, আমি অনিয়ম, পা দিয়ে মারাই নিয়ম শৃঙ্খল, শেষ। এটা লিখে ফেল। আমি এইভাবে বলছি, আমার দাদা অন্যভাবে বলছে আর কি। বলো আমি অবাধ্য, ব্যঙ্গে চুরমার করি, আমি উচ্ছৃঙ্খল, অনিয়ম, পা দিয়ে সব মারাই, কি কি মারাই? নিয়ম শৃঙ্খল সব পা দিয়ে মারাই। এটা লিখে ফেলো।
আগে বাংলা পড়তে ইচ্ছে করতো না, কিন্তু এখন অনেক ভালো লাগতেছে। তন্দ্রা সেন তিন্নি, থ্যাংক ইউ তন্দ্রা। ওকে, তন্দ্রা তো 25 ব্যাচ, ঠিক আছে। আচ্ছা শোনো, তোমরা আমাদের মাঝারকে আমাদের কোর্সের ব্যাপারে তোমার অভিমত এগুলো অবশ্যই লিখে পাঠিয়ে দিও। আজকে কবিতা পড়া হইলে সিলেবাস কমপ্লিট। হ্যাঁ, আজকে কবিতাটা হচ্ছে 24 ব্যাচের জন্য কবিতা কমপ্লিট। ভাই বলেন না প্লিজ, বাংলা একটা আজকের কুলসুম জুমুর আচ্ছা, ধরো 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 ভাইয়া, আমি বলছি এভাবে বলো। আমি অবাধ্য, ব্যঙ্গে চুরমার করি, উশৃঙ্খল, অনিয়ম, পা দিয়ে মারাই নিয়ম শৃঙ্খল। হুম, আগে এটা লিখে ফেলো, এটা লিখে ফেলো। এটা হচ্ছে আমি লিখছি, এর ফলে আমার দাদা কি লিখছে সেটাও তোমাকে বলবো। ভাইয়া দ্রুত কর প্লিজ, আমি এই কবিতাটা আর একটু দ্রুত পড়াতাম। আমি জানি তোমরা এখানে 95% স্টুডেন্ট আছো যারা বিদ্রোহী কবিতার আগাটো মাথা অনেকেই ক্লিয়ার হও না। এই কারণে আমি তোমাদেরকে এত আস্তে আস্তে বলতেছি, কারণ এখানে আমি ভাবসাব দেখাতে আসি নাই যে ঠাস ঠুস বলে ভর্তি করাবো। ভাই 25 ব্যাচের জন্য করছে, অবশ্যই অবশ্যই। এটা কোনো কত হইলো ফারিয়া ফ্রেন্ড, আমরা সার্ভিসও কখনো কোনো ঘাটতি দিব না ইনশাল্লাহ। মূল কথাটা তো বলছে, অ্যাডমিশন কোর্সে ভর্তি নিব কোন দিন পুষ্পা? অ্যাডমিশন কোর্সে এপ্রিল মাসে ভর্তি নিব, অ্যাডমিশন কোর্স এপ্রিল মাসে। চলো এবার কবিতায় চলে যায়। আমার দাদা কি বলছেন, তাইলে প্রথমে তোমরা আমাকে পড়ো, পর আমার দাদাকে পড়ো। বলে আমি দুর্বার। দেখছো, আমি দুর্বার মানে অবাধ্য, আমি দুর্বার মানে অবাধ্য, অবাধ্য। আচ্ছা, আমি ব্যঙ্গে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল। ঠিক আছে, আমি ব্যঙ্গে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল। আচ্ছা, তাহলে ভাইয়া একটু খেয়াল করো। আমি দুর্বার মানে আমি অবাধ্য, আমি ব্যঙ্গে করি সব চুরমার। কি ব্যঙ্গে চুরমার করি? অনিয়ম, সব ব্যঙ্গে চুরমার করি, অনিয়ম, অনিয়ম ব্যঙ্গে চুরমার করি। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি অনিয়ম উশৃঙ্খল কি বলতো? আমি উশৃঙ্খল কাদের জন্য? আমি উশৃঙ্খল হচ্ছে যারা শোষণ করে, শোষণ করে তাদের জন্য, শোষকদের জন্য, শোষক যারা তাদের জন্য হচ্ছে আমি উশৃঙ্খল, তাদের জন্য আমি অনিয়ম, তাদের জন্য আমরা উশৃঙ্খল, শোষক যারা। ঠিক আছে, সুন্দর করে বুঝবা যে বিষয়টি কেন বলছে। আমি দুর্বার মানে আমি অবাধ্য। আচ্ছা শোনো, অবাধ্য জিনিসটা কি ভালো না খারাপ? খারাপ। কিন্তু আমরা কাদের জন্য অবাধ্য? যারা অত্যাচার নির্যাতন করে, অনিয়ম করে, তাদের জন্য আমরা অবাধ্য, তাদের কোনো নিয়ম আমরা মানবো না। কবি নজরুল ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে বলছে যে আমরা সবাই অবাধ্য, আমরা তাদের কোনো নিয়ম মানবো না, আমরা অবাধ্য, বাধ্য নয়। বুঝে গেছে? আমি ব্যঙ্গে সব, আমরা ব্যঙ্গে সব চুরমার করে দিব, আমরা কোনো নিয়মে তাদের মানবো না, আমরা এগুলো সব ব্যঙ্গে চুরমার করে দিব। আমি অনিয়ম উশৃঙ্খল, তাদের এসব নিয়ম, তাদের এসব শাসনের বিরুদ্ধে আমরা হচ্ছে অনিয়ম, আমরা উশৃঙ্খল, আমরা কোনো শৃঙ্খলার মধ্যে থাকবো না, আমরা কোনো নিয়ম মানবো না তাদের। এই হচ্ছে কাহিনী আর কি। হ্যাঁ, কি হাসিটা এত সুন্দর! ওকে, আমি দলে যাই বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আচ্ছা, দলে যায় মানে পা দিয়ে মারানো, দলে যায় মানে শুনো, মনে করো তুমি হেঁটে যাচ্ছ আর হাঁটতে গিয়ে আহ এই তোমরা মানে এখন মেসেঞ্জার গ্রুপে এসে হামকো তুমকো, হাসির উপর কাশ, এগুলো বাদ দিয়ে এখন ক্লাসে আসি আমরা। কঠিন দাদার সহজ নাতি, ইয়েস, এই জিনিসটা, এই কমেন্টস। স্নিগ্ধা কি খাবা বলো? স্নিগ্ধা তোমার জন্য রয়েছে কেয়ার কসমেটিক্স সৌজন্যে গিফট হ্যাম্পার। আজকে এটা হবে কঠিন দাদার সহজ নাতি, ঠিক আছে। আচ্ছা, আমি দলে যাই মানে পা দিয়ে মারাই, বলো পা দিয়ে মারাই, পা দিয়ে মারাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। তুমি প্রথমে কবিতাটি পড়লে কবি দেখি মানে নিয়ম কানুন রে শৃঙ্খল রে পা দিয়ে মারাই, এটা কোনো ভালো মানুষ করে না। আমরা কোন জিনিস, কবি কোন জিনিসকে পা দিয়ে মারায়? ভারতীয় উপমহাদেশে ইংরেজরা যে নিয়ম করছে সেই নিয়মগুলোকে আমরা পা দিয়ে মারাবো, সেই যত নিয়ম কানুন শৃঙ্খলা এগুলোকে আমরা মানবো না, এই জিনিসটি আর কি। কারণ তারা যে নিয়ম কানুন গুলো করছে সেগুলো তো আমাদের ভালোর জন্য করে নাই। তুমি প্রথমে যখন আমার দাদার কথাগুলো শুনবা, তখন তুমি কইবা দূর গালিবের দাদা এটা কোনো ভালো মানুষ ছিলেন? গালিবের দাদা যত আম, বন্ধন আছে, যত নিয়ম কানুন শৃঙ্খলা আছে, সবগুলোকে পা দিয়ে মারা, এটা কোনো কত হইলো না। এটা পা দিয়ে মারানো মানে আমার দাদা কোনগুলোকে পা দিয়ে মারাইতে বলছে? এই ভারতীয় উপমহাদেশে ইংরেজরা যে নিয়ম কানুন বলছে এগুলোকে আমরা গণি না, এগুলো আমাদের পায়ের নিচে।
এই আর কি কাহিনী। আমি মানি না কোনো আইন। আমার দাদা বলছে আমরা কোনো আইনে মানি না। কোন আইন মানি না? ওই যে ইংরেজরা যে আইনগুলো করছে সেই আইনগুলো আমরা মানি না, এই হচ্ছে কাহিনী। ওকে, ঠিক আছে। দেখছো, এরপরে আমি ভরা তরি করি ভরা ডুবি। ভরা তরি করি ভরা ডুবি মানে মনে করো ভরা তরি। হুম, একটা জিনিস সুন্দর করে ভরা তরি মানে তো বুঝছো, তরি তো মানে নৌকা। একটা নৌকা পরিপূর্ণ, সেটাকে তুমি সুন্দর করে ডুবাই দিচ্ছ। তাইলে কবি নজরুল বলতে চাচ্ছেন আমরা বরাতরি ভরাডুবি করতে পারি, মানে একটা দেশকে তারা সুন্দর করে অনিয়মের মধ্যে শাসন করতেছে, তারা শাসনে পরিপূর্ণ শক্তি নিয়ে আছে, আমরা সেটাকে ডুবাতে সক্ষম। আমি কি বুঝাতে পেরেছি? বরাতরি করি বরাডুবি মানে বরাতরি মানে তরিতে পরিপূর্ণ মানুষ আছে এবং এটা পরিপূর্ণ না, সেটাকে আমরা ডুবাইতে সক্ষম। কবি বলতে চাচ্ছে ইংরেজরা আমাদের দেশে এসে যে পরিপূর্ণ সবকিছু তাদের মতো করে পরিপূর্ণ করে ফেলছে, আমরা এই সকল কিছুকে ধ্বংস করতে পারি। তাহলে বরাতরি করি ভরাডুবি। আমি টর্পেডো, টর্পেডো নিয়ে এখন আমরা ব্যাখ্যা পড়ব। ওকে, ঠিক আছে, লেখো লেখো, দ্রুত লেখা। আচ্ছা, এখন আমরা আমি টর্পেডো। হ্যাঁ, টর্পেডো জিনিসটি কি? টর্পেডো জিনিসটা হচ্ছে ডুবোজাহাজ থেকে নিক্ষেপ করে জাহাজ উড়িয়ে দেওয়ার একটা বিস্ফোরক। দেখো, ডুবোজাহাজ থেকে নিক্ষেপ করে মানে ডুবোজাহাজ তো ছিল, ডুবোজাহাজ থেকে নিক্ষেপ করে নিক্ষেপ করে জাহাজ উড়িয়ে দেওয়ার বিস্ফোরক। মানে এই আমি টর্পেডো দ্বারা বুঝাতে চাচ্ছি যে আমাদের শক্তি সামর্থ্য এতটুকু আছে। আমি টর্পেডো এই শব্দটি দ্বারা নজরুল বা আমার দাদা কি বুঝাতে চেয়েছেন আমাদের শক্তি সামর্থ্য। আমরা ডুবোজাহাজ থেকে একটা জিনিস আছে যেটাকে তুমি ডুবোজাহাজ থেকে নিক্ষেপ করি অন্য যে কোনো জাহাজ উড়াই দিতে পারবা, এরকম বিস্ফোরক জিনিসটাকে বলা হয় টর্পেডো। আর নজরুল আমার দাদা বলছেন তিনি নিজে হচ্ছেন টর্পেডো, মানে নিজে ডুবে থাকি এরকম মনে করো যে ইংরেজদেরকে উড়িয়ে দিতে পারবেন, এরকম শক্তি সামর্থ্য আছে আমাদের। বুঝা গেছে বিষয়টা? বুঝা গেছে? সাবমেরিন লিখলে ভয় লাগে আমার। ওকে ভাইয়া, টর্পেডো আর টর্নেডো কি এক? না 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 ভাইয়া, টর্পেডো আর টর্নেডো এক না। টর্পেডো হচ্ছে মানে ডুবোজাহাজ, বুঝো? মানে ডুব পানির নিচে যে জাহাজগুলো চলে, জাহাজগুলো থেকে একটা বিস্ফোরক আছে যেগুলো মারলে অন্য জাহাজ উড়ে যাবে। এই আমার দাদা নিজেকে এই জিনিসটি বলেছেন যে আমরা এরকম ইংরেজদেরকে উড়াই দিতে পারবো। ঠিক আছে। এরপর হচ্ছে বিম মানে ভীষণ, বাসমান মাইন, বিম ভীষণ। এরপর আমার দাদা বলেছেন যে আমি ভীষণ বাসমান মাইন। আচ্ছা, ডুবোজাহাজ থেকে নিরীক্ষিত এক ধরনের যন্ত্র আছে। হ্যাঁ, সবাইটা লিখে ফেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই দ্রুত এটা লিখো সাইফুল। ওকে, আচ্ছা, তোমরা এখন লেখো এ বাসমান মাইন, বিম বাসমান মাইন। এখন আমরা এ বাসমান মাইন সম্পর্কে এখন আমরা জানবো। বিম পানির নিচে জাহাজ চলে না, ডুবো জাহাজ আর কি, পানির নিচে চলে না, ডুবো জাহাজ বুঝলেন, মানে ডুবে ডুবে চলে আর কি। বিম ভীষণ। আচ্ছা, এবার লেখো ভাইয়া, এবার লেখো এই ভীম ভীম পঞ্চ পাণ্ডব বুঝো? তোমাদের আজকে কি কবিতা পুরোটা শেষ করবে? না না, পুরোটা শেষ করা যাবে না, তো অর্ধেক শেষ করবো। পঞ্চ পাণ্ডবের একজন হলো ভীম। দুর্যোধন তাকে বিষ খাইয়ে নদীতে ফেলে দেয়, এটা লিখে ফেলা আগে ভাইয়া। পঞ্চ পাণ্ডব, পঞ্চ মানে পাঁচজন পাণ্ডব ছিল, পাঁচজনের একজন ছিল ভীম। আচ্ছা, পাঁচজন
পাণ্ডবের মধ্যে 5 জন পাণ্ডব, একজন হলেন ভীম। 5 জন পাণ্ডবের একজন হলেন ভীম। আর এই ভীমকে দুর্যোধন বিষ খাইয়ে নদীতে ফেলে দেয়। দুর্যোধন এই ভীমকে দুর্যোধন বিষ খাইয়ে, বিষ খাবাই নদীতে ফেলে দেয়। ঠিক কে খাওয়াইছে? দুর্যোধন। কাকে? ভীমকে বিষ খাইয়ে নদীতে ফেলে দেয়। ঠিক আছে। পরে ফেলে দেওয়ার পরে নাগরাজ রাসুর কৃপায়, নাগরাজ রাসুর কৃপায়, নাগরাজ রাসু, এই 3টা নাম মনে রাখতে হবে। প্রথমে 5 জন পাণ্ডবের মধ্যে একজন হচ্ছেন ভীম। ভীম, এবার তোমার মনে থাকবে, আমি বইয়ের ভাষায় পড়েছি না। ভীমকে বিষ খাওয়াইছে দুর্জন, দুর্যোধন ভীমকে বিষ খাওয়াই নদীতে ফেলে দিছে। আর নাগরাজ রাসু ভীমকে নদী থেকে উঠাইছে। আচ্ছা, উঠে এতদিন দাদার উপর, আচ্ছা এতদিন দাদার উপর গেছে, আজকে দাদার নাতি বিটি একদম পানির মতো খাচ্ছি। ভাইকে ধন্যবাদ। ওকে, ভীম কি তো বুঝাচ্ছি তো, তোমাকে ভীম তো বুঝাচ্ছি। আচ্ছা, এবার এই যে ভাইয়া নাগরাজ রাসুর কৃপায় ভীমকে নাগরাজ রাসু পানি থেকে উঠাইছে। উঠানোর পরে এই নদীতে থাকা অবস্থায়, ভাসমান অবস্থায়, দ্বিতীয় পাণ্ডব, ভাসমান অবস্থায়, ভাসমান অবস্থায় এই যে ভীম, সে শক্তিশালী হয়ে ওঠে। তো কবি নজরুল বলেছেন, আমি ভীম ভাসমান মাইন, মানে তোমরা ইংরেজরা যদি আমাদেরকে ধ্বংস করে ফেলো, বিষকে পানিতেও ফেলে দাও, আমরা জাস্ট একটু শক্তি পাইলে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারবো। এই জিনিসটি আর কি। আমি আরেকবার বলবো ভাই, রাসু নাকি বাসুকি, কোনটা হবে? আমার মনে হচ্ছে রাসুকি, রাসুকি। ঠিক আছে। আচ্ছা, আবার ধরো তাইলে ভাইয়া, ভরাতুরি ভরাডুবি করে, সেটা বলছে টর্পেডো। ব্যাখ্যা করে দিয়েছি তোমাদেরকে। টর্পেডো হচ্ছে বিস্ফোরক একটা যন্ত্র, এটা বলছি। ভীম ভাসমান দ্বারা বুঝাচ্ছি, ভীম মানে ভীষণ, ভাসমান মাইন মানে এখানে বোঝানো হয়েছে যে এই যে পঞ্চ পাণ্ডব মানে 5 জন পাণ্ডবের মধ্যে একজন ছিলেন, মানে দ্বিতীয় জন ছিলেন ভীম। বা এত বেশি তোমাদের লাগবে না। ভীমকে দুর্যোধন বিষ খেয়ে নদীতে ফেলে দিছে। এই দুর্যোধন দ্বারা বোঝানো হচ্ছে, ইংরেজরা যদি আমাদেরকে এরকম বিষ খাওয়ায় মেরেও ফেলে, একদম অবস্থা খারাপ করে দেয়, আমরা একটু শক্তি ফেলে তাদেরকে ধ্বংস করে দিব। এরপরে নাগরাজ রাসু তাকে হালকা হেল্প করার পরে সে পানিতে ভাসমান অবস্থায় শক্তিশালী হয়ে ওঠে। এই আমরা হচ্ছে এরকম। বোঝা গেছে? বলো ভাই, বোঝা গেছে? মন থেকে বলো, এবার বোঝা গেছে? তোমরা তো সবাই জানো পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব। তাহলে আবার খেয়াল করো, আমার মাথা উন্নত, আমার মাথা উঁচু, এতটাই উঁচু, উচ্চতা থেকে হিমালয় মাথা নিচু করে। আমাকে দমন করা যায় না। আমি বিনয়ী নয়, আমি হিংস্র, নটরাজ, সাইক্লোন, ধ্বংস। ওকে, ধ্বংস। মন থেকে বুঝছো না? ওকে। আমি মহাবয়, আমি অভিশাপ, আমি অবাধ্য, ব্যঙ্গে চুরমার করে উশৃঙ্খল, অনিয়ম পা দিয়ে মারাই, নিয়ম শৃঙ্খল। কার নিয়ম শৃঙ্খল পা দিয়ে মারাই? ওই ইংরেজ টাউটদের। আমি মানি না, আইন মানি না, বড় নৌকা ভরাডুবি করি। আমি হচ্ছি ভীম। ওকে, ঠিক আছে, আমি হচ্ছি ভীম। এই ভীমকে আমি ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। ওকে, আমি আইন মানি না, এটা তোমাদেরকে মেবি লেখাই নেই, লিখে নাও। আমি আইন 100% ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। যাক, ভালো লাগতেছে আজকে। তোমরা আজকের ক্লাসের উপর একটা রিভিউ দিয়ে দিও টেকনিক বসের। ঠিক আছে। আচ্ছা, আমি জটাধারী শিবের মতো, এলোমেলো চুলের মতো, বৈশাখীর ঝড়ের মতো, আমি হচ্ছে বিশ্বমাতার ওরসদাত বিদ্রোহী সন্তান। লিখে ফেলো। মানে আমার ভাষায় আমি বলতেছি, আমার দাদা কি বলছে সেটা পরে বলবো। আমি আমার ভাষায় বলতেছি, লেখো। আমি জটাধারী শিবের মতো, এলোমেলো চুলের মতো, বৈশাখীর ঝড়ের মতো, বিশ্বমাতার ওরসদাত বিদ্রোহী সন্তান। লিখে ফেলি সবাই। তাহলে ওই যে তোমাদেরকে ভরা নৌকা ভরাডুবি করি, মানে আমরা হচ্ছে ভয়ঙ্কর,
মানে বিশাল আকার গ্রেনেড যা বড় নৌকাকে বড়, আমরা এত বেশি ভয়ঙ্কর যে আমরা বড় নৌকাকে বড় ডুবি করে দিতে পারবো, এটা তো বুঝেছি। অরুজাত কি? ফাহাদ বুঝে নেই, ফাহাদ আন্দাজে প্রশ্ন করে। লেখো ভাইয়া, আমি জটাধারী শিবের মতো, এলোমেলো চুলের মতো, বৈশাখীর জড়ের মতো, আমি বিশ্ব, এখানে প্রত্যেকটা শব্দের আগে কিন্তু আমি আমি আছে। আমি জটাধারী শিবের মতো। হুম, আমি এলোমেলো চুলের মতো, বৈশাখীর জড়ের মতো, বিশ্বমাতার অরুজাত বিদ্রোহী সন্তান। ঠিক আছে, সবাইটা লিখছি। আমি মানে 9 তৈরি করো, ওকে। আতিক হাসান, ঠিক আছে। দাদা জটাধারী শিবের মতো, ইয়েস। অরুজাত কি? তোমরা আসলে আমি কি এটা বুঝাইছি নাকি? অনেক ইজি লাগতেছে না? ইজি লাগার জন্য তো তোমরা বাইয়ের কাছে আসছো। আচ্ছা, এবার আসো, আমার দাদা কি বলে? আমি দুর্যোগটি, আমি এলোকেশ জ্বর অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদ্যার্থীর বলবীর চির উন্নত মমশির। আচ্ছা, আমি দুজটি, এই দুজটি হচ্ছে ধ্বংসের দেবতা শিবকে বোঝানো হয়েছে। তাহলে এই দুজটি দ্বারা যাকে বোঝানো হয়েছে? শিব। ধ্বংসের দেবতা শিবকে বোঝানো হয়েছে। লেখো ভাইয়া, দুজটি ধ্বংসের দেবতা শিবকে বোঝানো হয়েছে। তাইলে আমরা একটু আগে কিন্তু শিব সম্পর্কে জানছি। শিব, শিবকে বোঝানো হলো। তাহলে দুজটি দ্বারা কাকে বোঝানো হচ্ছে? ধ্বংসের দেবতা, হ্যাঁ, শিবকে বোঝানো হলো। আচ্ছা, এই যে শিব, সে জটাধারী এলোমেলো চুলের মতো, চুল এলো জটাধারী আছে না? চুল দেখছো, কোকড়া চুলে এমনি করে চুল কতদিন একসাথে থাকে, যে এই শিব এরকম একসাথে এরকম ছিল, মানে ভয়ঙ্কর স্টাইলে এরকম বোঝানো হয়েছে আর কি। তাইলে আমি আমি দুষ্টি, আমি এলোকেশে জ্বর, এলোকেশে জ্বর, ওকে। আমি দুজটি, তাহলে আবার বলছি, এই দুজটি দ্বারা ধ্বংসের দেবতা শিবকে বোঝানো হয়েছে। আচ্ছা, এই শিবটি কেমন ছিল? সে জটাদের এলোকেশ ভার বহনকারী, মানে তার চুলগুলো একটু জটাধারী ছিল। ঠিক আছে, জটাধারী, জটাধারী এলোকেশ, জটাধারী এলোকেশ, মানে বুঝতে পেরেছ না? আমি দুজটি, ধ্বংসের দেবতা শিবকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে জটাধারী শিবের মতো, শিব মহাদেবের অন্য নাম। হ্যাঁ, ঠিক আছে। ধৈর্য দেবতা শিব না? আচ্ছা, ঠিক আছে, দ্রুত দ্রুত লেখো। এমন পড়লে প্লাস থাকবে, হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আমি এলোকেশ, আমি এলোকেশ মানে এলোমেলো চুলের মতো। হুম, এলোমেলো চুলের মতো। ঠিক আছে, এলোকেশ জ্বর মানে, সরি এলোকেশ, আমি এলোকেশ মানে এলোমেলো চুলের মতো, বলো। এলো মেলো চুলের মতো, চুলের মতো। জ্বর অকাল বৈশাখীর, জ্বর অকাল বৈশাখীর। হুম, অকাল বৈশাখী জটাধারী শিব, হ্যাঁ জটাধারী শিব। তাহলে ভাই বলো, জটাধারী শিবের মতো, জটাধারী শিবের মতো। তোমরা এলোকেশ লেখা বলো, জটাধারী শিবের মতো। এরপর হচ্ছে এলোকেশ মানে এলোমেলো চুলের মতো। কবি আমার দাদা নিজেকে ঠিক এভাবে বলেছেন যে, সুন্দর করে খেয়াল করো। আচ্ছা, না না না, সব এখনো পড়াবো না তাহমিন আক্তার, আমরা আর অল্প দূর পড়াবো আজকে। আমি দুজটি মানে জটাধারী শিবের মতো, আর শিব বুঝাইছি আমি এলোকেশ মানে এলোমেলো চুলের মতো, জ্বর অকাল বৈশাখীর, মানে অকাল বৈশাখীর জ্বর আমি। আচ্ছা, সেটা হচ্ছে যে এলোমেলো চুলের মতো, ইয়েস। অকাল বৈশাখী জ্বর অকাল বৈশাখীর মানে
অকাল বৈশাখীর ঝড় মতো মানে বৈশাখের ঝড় যখন অকাল আসে, অসময় আসে, তখন অসম্ভব তাণ্ডব চালায়। তাইলে ভাইয়া লেখো তো, আমরা হচ্ছে অকাল বৈশাখীর ঝড়ের তাণ্ডব। অকাল বৈশাখ ঝড় অকাল বৈশাখীর মানে অকাল বৈশাখীর বৈশাখ মাসে, বৈশাখ জানো, বৈশাখ চিনো, বৈশাখ মাসে যখন অকাল অসময়ে ঝড় আসে তখন সেটা তাণ্ডব চালায়। তাহলে বলো অকাল বৈশাখীর ঝড়। তাহলে হচ্ছে অকাল বৈশাখীর ঝড়ের তাণ্ডব, অকাল বৈশাখীর ঝড়ের তাণ্ডব, অকাল বৈশাখীর ঝড়ের তাণ্ডব। আমার দাদা, তুমি তো একদম সহজে বিষয়টি বুঝতে পারছো। আমার দাদা নিজেকে দুধটির সাথে তুলনা, এলোকেশের সাথে তুলনা, বৈশাখের অকাল ঝড় যেটা আসে সেটার সাথে তুলনা। ওকে, এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমি বিদ্রোহী। আমি বিদ্রোহী সুত মানে পুত্র। আমি বিদ্রোহী পুত্র বিশ্ববিদ্যার্থীর মানে বিশ্ববিদ্যার্থীর, বিশ্ব মাতার, বিশ্ব মাতার, বিশ্ব মাতার। এই হচ্ছে কেন, এটা একদম শুনে, এটা তেমন বোঝার কিছু নেই যে মানে হচ্ছে আমাদের, আমি তোমাদের বলছি না, ইংরেজদেরকে, ইংরেজদের বিরুদ্ধে যেন আমরা রুখে দাঁড়াই সেজন্য আমাদেরকে কবি একটু খেপাইতে চেয়েছেন। তো খেপাইতে চেয়ে তিনি বলছেন আমরা হচ্ছে দুষ্টি, আমরা হচ্ছে এলোমেলো চুলের মতো। এরপর হচ্ছে আমরা হচ্ছে বৈশাখ মাসের যে জ্বরটা অকালে আসে এরকম না, আমরা তাণ্ডব চালাতে পারি। আমি বিশ্বমাতার পুত্র। ঠিক আছে, এরকম। ঠিক আছে, তাহলে আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিদ্যার্থী মানে আমি বিশ্বমাতার বিদ্রোহী সন্তান। হ্যাঁ, ওকে, বিশ্ববিদ্যার্থীর বিশ্বমাতার। ওকে, ঠিক আছে, শেষ ভাইয়া। এরপরে ধরো, তাহলে আমরা আরেকবার, চলো আবার কথা বলি। আমার মাথা উন্নত, আমার মাথা উঁচু, এতটাই উঁচু যে উচ্চতা থেকে হিমালয়ের মাথা নিচু করে। আলহামদুলিল্লাহ। আমাকে দমন করা যায় না, আমি বিনয়ী নই, আমি হিংস্র, আমি নটরাজ, সাইক্লোন, ধ্বংস। ওকে, আমি আমি মহাভয়। এরপর আমি অভিশাপ প্রীতির, আমি অবাধ্য, ব্যঙ্গে চুরমার করি, উশৃঙ্খল অনিয়ম পা দিয়ে মারাই, নিয়ম শৃঙ্খল কাদের, ইংরেজদের সকল নিয়ম শৃঙ্খল পা দিয়ে মারাই। আমি আইন মানি না, ভরা নৌকা ভরাডুবি করতে পারি, আমি হচ্ছে ভীম। ঠিক আছে, আচ্ছা। এরপর বলেছি তোমাকে, আমি জটাধারী শিবের মতো, এলোমেলো চুলের মতো, বৈশাখীর জ্বর। হ্যাঁ, বৈশাখীর জ্বর, তাইলে জটাধারী শিবের মতো তো বলছি তোমাকে, এলোমেলো চুলের মতো বলছি। বৈশাখীর জ্বর যেটা অকালে আসে সেটা তাণ্ডব চলে। আমি বিশ্বমাতার ওরস জাত বিদ্রোহী সন্তান, ওরস, বুঝছো, ওরস, ওরস উত্তরাধিকের। আচ্ছা, এরপরে ধরো, লেখো সবাই। আমি সৃষ্টি, আমি সৃষ্টি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। দ্রুত এটা লিখে ফেলো, দ্রুত লেখো ভাইয়া, দ্রুত। উমা, অনেক সময় হয়ে গেছে, আমি আর বেশি দ্রুত, একটু দ্রুত বলবো। ওকে ভাই, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। আমি ভাই এত আস্তে আস্তে বললে তো শেষ করা যাবে না, একটু তোমরা ধরো। তোমরা আশা করছি এটা লিখছো, তাই না? বলো আমি সৃষ্টি, আমি ধ্বংস, তাইলে বলো বীর, বলো উন্নতম মসি, সেটা তো তোমরা জানো। আমি সৃষ্টি মানে আমি সত্য সুন্দরকে সৃষ্টি করি। দ্রুত লেখো ভাইয়া। আমি সৃষ্টি মানে আমি সত্য সুন্দরকে সৃষ্টি করি, আমি ধ্বংস মানে আমি অসত্য অসুন্দরকে ধ্বংস করি। হুম, আমি লোকালয়। হুম, আমি শ্মশান, আমি লোকালয়। ওকে, মানে আমি লোকালয়কে জনশূন্য বানাই। ওকে, আমি, ঠিক আছে, দ্রুত লেখো। তাহলে আমি সৃষ্টি, আমি সৃষ্টি মানে আমি সত্য সুন্দরকে সৃষ্টি করি। আমি ধ্বংস মানে আমি অসত্য অসুন্দরকে ধ্বংস করি। ঠিক আছে, আমি লোকালয় মানে আমি লোকালয়কে জনশূন্য বানাই, মানে যেখানে অনেক লোক আছে আমি সেটাকে জনশূন্য তৈরি করতে, জনশূন্য করতে পারি, মানে অনেক মানুষ কিন্তু অল্প কতক্ষণের মধ্যে আমি সেটাকে জনশূন্য। আমি লোকালয় মানে লোকালয়কে জনশূন্য করতে পারি, লোকালয়কে জনশূন্য করতে পারি, জনশূন্য
শূন্য করতে পারি। আমি শ্মশান মানে আমি যেখানে যাই সেখানে শুধু লাশের মিছিল। আমি যেখানে যাই সেখানে শুধু, শ্মশান মানে লাশের মিছিল, লাশের মিছিল। তাইলে এটা কি ভালো মানুষ? না, এটা হচ্ছে খারাপ। যারা ইংরেজ যারা শাসন শোষণ করতেছে তাদের বিরুদ্ধে আমরা প্রথম আমরা সৃষ্টি করি, আমরা সত্য সুন্দরকে সৃষ্টি করি, অসত্য অসুন্দরকে ধ্বংস করি। আমরা লোকালো যেখানে তারা অনেক সেখানে আমরা ধ্বংস করে দিতে পারি, জনশূন্য করতে পারি। আমরা শ্মশান আমরা যেদিকে যাই সেখানে শুধু লাশের মিছিল করে ফেলি। এই হচ্ছে কাহিনী। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। ঠিক আছে, ওকে। আমার মনে হচ্ছে তোমরা এটা বুঝছো। আমি অবসান, আমি অসত্য অসুন্দরকে অবসান করি, আমি নিশান অবসান। তাহলে বলো আমি অবসান। আমি অবসান মানে আমি অসত্য অসুন্দরকে অবসান করি। আর নিশা মানে কি বলতো? রাত। নিশান অবসান মানে আমি রাতের শেষ করি। বুঝছো? তাহলে আমি অবসান, দ্রুত লিখো ভাইয়া। আমি অবসান, আমি অবসান, আমি অসত্য অসুন্দরকে কি অবসান করি, শেষ করি। ঠিক আছে। আমি নিশান অবসান। এই নিশান অবসান মানে হলো, অর্থাৎ আমি রাত শেষ করে সূর্য সূর্য নিয়ে আসি। নিশান অবসান মানে কি? রাত শেষে আলো আসে না? নিশান অবসান মানে রাতের শেষে আমি দিনে যখন সূর্য আসে আমি সূর্যের মতো, মানে অন্যায় শেষ করে আমি কি আলো নিয়ে আসি, এই জিনিসটা আর কি। রাত শেষ করা সূর্যের মতো। তাইলে নিশান অবসান মানে হলো রাত শেষ করা সূর্যের মতো। নিশান অবসান, রাত শেষ করা সূর্যের মতো, অন্যায় শেষ করে আলো নিয়ে আসি, মানে অন্যায় শেষ করি। নিশান অবসান মানে নিশানকে শেষ করি, রাতকে শেষ করি, মানে রাত শেষ করে সূর্য নিয়ে, দিন নিয়ে আসা মানে সূর্য নিয়ে আসা, মানে অন্যায় শেষ করি, ভালো নিয়ে আসি। ওকে। রাতের শেষ সময়ের সূর্য, আন্দাজে কামাল উদ্দিন। নিশান অবসান রাতের শেষ সময়ের সূর্য, মানে এইগুলো যে মুখস্থ বিদ্যা, বুঝি পড়তে হবে না, বুঝলে আন্দাজে শুধু সাথে মুখস্থ করবা। তাহলে আমি অবসান মানে আমি অসত্য সুন্দরকে অবসান করি। আমি নিশান অবসান মানে নিশানকে, রাতকে অবসান করি, মানে রাতকে শেষ করি, সূর্য নিয়ে আসি, মানে অন্যায়কে শেষ করি। ওই তো কাহিনী। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ বালে সূর্য। ওকে, ধরো বল আমি ইন্দ্রাণী সুত মানে ইন্দ্রাণীর পুত্র। এটা এখন আমরা বুঝবো, ইন্দ্রাণী সুত। আর ইন্দ্রাণীর, ইন্দ্রাণীর ইন্দ্রাণী সুত মানে ইন্দ্রাণীর পুত্র। সুত মানে তো পুত্র, একটা আগে তোমরা জেনেছ, পুত্র। ইন্দ্রাণী কে জানো? ইন্দ্রজিতের স্ত্রী। ইন্দ্রাণী হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী। ইন্দ্রজিতের স্ত্রী হচ্ছে কি? ইন্দ্রাণী। এই ইন্দ্রাণীর পুত্রের নাম ছিল কি জানো? ইন্দ্রাণীর পুত্রের নাম ছিল, আর আল্লাহ, ইন্দ্রাণীর জয়ন্ত, জয়ন্ত। ইন্দ্রজিৎকে, এবার ইন্দ্রজিৎকে। তাহলে বেশ সবাই একটু খেয়াল করো। আমি ইন্দ্রাণীর সুত, আর এই ইন্দ্রাণীর ছেলের হাতে ছিল চাঁদ আর বালে সূর্য, কপালে সূর্য ছিল। ভালে মানে কপাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইন্দ্রজিতের স্ত্রী ছিল ইন্দ্রাণী, আর ইন্দ্রাণীর পুত্র নাম ছিল জয়ন্ত। জয়ন্ত, সবাই লিখে বলো জয়ন্ত। ওকে, জয়ন্ত, ইয়েস। আচ্ছা, জয়ন্ত কি করেছে? জয়ন্ত কি করেছে? রাবণের সময় এই জয়ন্ত, রাবণের সময়, রাবণের সময় বিক্রমের সাথে যুদ্ধ করছে। জয়ন্ত ছিল রাবণের, রাবণের লোক। ঠিক আছে। জয়ন্ত রাবণের সময়, কপাল, রাবণের সময় বিক্রমের সাথে যুদ্ধ করে বিক্রমকে পরাজিত করছে। এই তো কবি নিজেকে ইন্দ্রাণীর পুত্র বলছেন। আর এই ইন্দ্রাণীর পুত্র জয়ন্তর হাতে ছিল চাঁদ আর কপালে ছিল সূর্য। বুঝতে পেরেছি? ওকে, আশা করছি বুঝতে পেরেছ। দ্রুত করো, দ্রুত করো। ও বাবু, 1 ঘন্টা গেছে। দেখি বুঝাতে পেরেছি? তাইলে আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালো সূর্য, ইন্দ্রজিতের স্ত্রী ছিলেন ইন্দ্র। এখন ইন্দ্রজিৎকে এত কিছু আমরা ব্যাখ্যা যাব না। এই ইন্দ্রাণীর পুত্র হচ্ছে জয়ন্ত। জয়ন্ত রাবণের সময়ে বিক্রমের সাথে যুদ্ধ করে বিক্রমকে পরাজয় করেছে। আর তার হাতে ছিল চাঁদ, কপালে ছিল সূর্য। মানে আমরা এরকম,
আমরা হচ্ছে এরকম, জাস্ট এই এর কি কাহিনী। ও, রত্নামণি আমার ক্লাসের জন্য ঘুমাতে পারছো না? আচ্ছা, ওকে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। মম মানে আমার, মম মানে কি আমার। আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর রণতুর্য। আর রণতুর্য ভাইয়া, এক হাতে এখানে সুন্দর একটা কাহিনী আছে। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি মানে প্রেমের বাঁশি, আর রণতুর্য মানে যুদ্ধের বাঁশি, রণবাদ্য। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বাঁকা বাঁশের বাঁশি মানে প্রেমের বাঁশি, প্রেমের বাঁশি। এই লাইনে তোমাদের জন্য একটা শিক্ষা আছে। আর রণতুর্য মানে রণবাদ্য, মানে যুদ্ধের বাদ্য, রণবাদ্য যন্ত্র। ঠিক আছে, রণতুর্য, রণ প্রাচীন রণবাদ্য। ঠিক আছে, বা যুদ্ধের বাঁশি লিখতে পারো, প্রাচীন রণবাদ্য, প্রাচীন রণবাদ্য বা যুদ্ধের বাঁশি, যুদ্ধের বাঁশি। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। আচ্ছা, এখানে যে জিনিসটা আমরা বুঝতে পারি, এখানে হচ্ছে মম মানে কবি আমার দাদা বলতে চাচ্ছেন যে আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর রণতুর্য, মানে আমি প্রেমের বাঁশিও বাজাইতে পারি, আবার যুদ্ধের বাঁশিও বাজাইতে পারি, মানে আমি ভালোবাসতে পারি, আবার অন্যায় যে করবে তারা একদম সাইজ করে দিতে পারি। এই হচ্ছে কাহিনী, একদম সহজ না? ঠিক আছে, মম এক হাতে বাঁকা বাঁশি আর রণতুর্য, বুঝছি এই বিষয়টি? একদম সহজ। আমি প্রেমের বাঁশিও বাজাতে পারি, তেমনি যুদ্ধের বাঁশিও বাজাতে পারি। কাহিনী হচ্ছে এটা, মানে আমার দাদা প্রেমও করতে পারে, আবার একদম যারা অত্যাচার করে তাদেরকে 12টা বাজায় দিতে পারে। বুঝছে এটা? বলো। বুঝছো না? দুইটা, আজকের পর আরেকটা শুক্রবারের ক্লাস হইলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমার দাদা তোমার প্রেমের বাঁশি বাজাইতে পারে, আবার একদম মনে করো যে এই। তাইলে আমরা আবার একটু ধরি। আমার মাথা উন্নত উঁচু, উচ্চতা দেখে হিমালয় মাথা নিচু করে, আমাকে দমন করা যায় না, আমি বিনয়ী নই, আমি হিংস্র নটরাজ সাইক্লোন ধ্বংস। আমি জাস্ট তোমাকে এটা বারবার পড়াচ্ছি, এটা পড়লে তোমার কবিতা মুখস্থ হয়ে যাবে। আমি মহাবয় অভিশাপ পৃথিবীর জন্য, আমি অবাধ্য, ভেঙ্গে চুরমার করে, উশৃঙ্খল অনিয়ম পা দিয়ে মারে। যত ইংরেজদের নিয়ম শৃঙ্খলা আছে এগুলো আমরা পা দিয়ে মারি। আমি আইন মানি না ইংরেজদের, আমি বরানকে বরাডবি করি, গ্রেনেড মারি। ঠিক আছে, ওই যে গ্রেনেড মারি, বরানকে বরাডবি করতে পারে। এবং আমি হচ্ছে ভীম, যারা মারি ফেলার পরে হালকা শক্তি পাইলে কিন্তু সে সব শেষ করে দিতে পারবে। আমি জটাধারী শিবের মতো, এলোমেলো চুলের মতো, বৈশাখীর জটের মতো, বিশ্বমাতার ঔরজাত বিদ্রোহী সন্তান। আমি সৃষ্টি ধ্বংস লোকালয় শ্মশান। আমি রাত শেষ করা সূর্যের মতো, ইন্দ্রাণীর ছেলে জয়ন্তের মতো, হাতে চাঁদ কপালে সূর্য, প্রেমের বাঁশি যুদ্ধের বাঁশি বাজে। এটা তোমাদেরকে লেখাইতে ভুলে গেছে আগে, এর আগে পড়াই ফেলছে, আগে এটা লিখে ফেলো, তখন বুঝাইতে সহজ হয়। আমি রাত শেষ করা সূর্যের মতো, ইন্দ্রাণীর ছেলে জয়ন্তের মতো, ইন্দ্রাণীর ছেলে জয়ন্তের হাতে ছিল চাঁদ কপালে সূর্য। আমি প্রেমের বাঁশি বাজাইতে পারি, যুদ্ধের বাঁশি বাজাইতে পারি। এটা লিখে ফেলো আগে। না, আর 2 লাইন আছে ভাইয়া, এরপরে ছুটি। বেশিক্ষণ লাগবে না। দেখছো তোমরা কবিতা এটা আজকে পড়ছো, আর জীবনে পড়া লাগবে? এই যে ক্লিয়ার হয়ে গেছো, 7টা 24/7টা গদ্য, 7টা পদ্য, একদম বস হয়ে যাবা। ওকে, শেষ। পরেরটা ধরো। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি বজ্রের মতো, শিবের যুদ্ধের বাসী, ইসরাফিলের শব্দধ্বনি। এই কতটুকু হলে আমাদের শেষ। সবাই লেখো। আমি বেদুইন, চেঙ্গিস, আমি বজ্রের মতো, শিবের যুদ্ধের বাসী, ইসরাফিলের শব্দধ্বনি। কামাল উদ্দিন, থ্যাংক ইউ। লেখো ভাইয়া। আমি বেদুইন, চেঙ্গিস, বজ্রের মতো, শিবের যুদ্ধের বাসী, ইসরাফিলের শব্দধ্বনি। দ্রুত ভাইয়া, এটা লিখে ফেল আগে। হাদিস সাবানার কমেন্টস এর পর কমেন্টস, কত কমেন্টস। তাহলে আমি বেদুইন, চেঙ্গিস, আমি বজ্রের মতো, শিবের যুদ্ধের বাসী, ইসরাফিলের শব্দধ্বনি। ওকে, আশা করছি সবার লেখা হয়ে গেছে, ঠাস ঠাস লিখে ফেলবা। ওকে।
ঠিক আছে, এবার ধরো আমরা কবিতা চলে যাই। আমার দাদা কি বলে সেটা শোনো। আমার দাদা বলে হচ্ছে আমি বেদুইন। বেদুইন কে বলতো? মরুবাসী যারা, মানে ভালুর মধ্যে যারা বসবাস করে, মরুভূমিতে যারা বসবাস করতো, হ্যাঁ, প্রাচীন আরব যারা ছিলেন এটা হচ্ছে বেদুইন। আমি চেঙ্গিস। চেঙ্গিস ছিলেন মঙ্গোলীয় যোদ্ধা। তিনি খুবই, মানে আহ, খুব, মানে তিনি, তুমি যদি মঙ্গোলীয় যোদ্ধা চেঙ্গিস খানের কাহিনী পড়ো, যে তিনি কিরকম হিংস্র ছিলেন। আমরা হচ্ছে কবি, আমার দাদা বলতেছেন যে আমরা এরকম, তা আমরা বেদুইন, মানে আমরা কষ্ট করে ভালোর মধ্যে, আরবের প্রাচীন আরবের যারা ছিলেন এরা হচ্ছেন বেদুইন। আর এরপর হচ্ছে চেঙ্গিস, মঙ্গোলীয় যোদ্ধা। মঙ্গোলীয় যোদ্ধা, ওকে। আমরা হচ্ছে বেদুইন, আমরা হচ্ছে চেঙ্গিস। আমি আপনারা ছাড়া, মানে আপনারা মানে নিজেকে ছাড়া, নিজেকে, নিজেকে ছাড়া করি না কাহার কুন্ডিস, মানে আমরা নিজেকে ছাড়া অন্য কারো কাছে মাথা, কুন্ডিস মানে মাথা নত করি না, মাথা নত করি না, ওকে। আমি বজ্র, আমি ঈশান বিশান ওঙ্কার, আমি বজ্র। হুম। আমি ঈশান মানে উত্তর পূর্ব কোণ। এই ঈশান জিনিসটা অর্থ হচ্ছে উত্তর পূর্ব কোণ, লেখিতে লাগে উত্তর পূর্ব কোণ। এই উত্তর পূর্ব কোণ দ্বারা বোঝানো হয়েছে সব দিকে, এখানে বোঝানো হচ্ছে সব দিকে, সব দিকে। বিশান এবং ওঙ্কার এখন আমরা বুঝাবো। তাহলে বলো, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া করি না কাহারে কুন্ডিস, মানে নিজেকে ছাড়া কারো কাছে মাথা নত করি না, আমি বজ্র, আমি ঈশান মানে উত্তর পূর্ব মানে সব দিকে, বিশান মানে হচ্ছে মানে সিংহা, বাদ্যযন্ত্র বা সিংহাকার বাদ্যযন্ত্র বা সিংহা। মঙ্গল জাতের অন্যতম যোদ্ধা চেঙ্গিস খান, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে ভাই বিশান মানে সিংহাকার বাদ্যযন্ত্র বা সিংহা, দ্রুত লেখবে। এই বিশান মানে সিংহাকার, সিংহাকার মানে সিংহাকার বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র তুমি সিংহেও ধরে নিতে পারো, বা সিংহে। সিংহাকার বাদ্যযন্ত্র, এটা বিশান। ওঙ্কার, আচ্ছা, ওঙ্কার জিনিসটি হচ্ছে শিবের যে ধ্বনি, শিব যুদ্ধের সময় যে ধ্বনিটা দিত, যে আওয়াজটা করতো সেটা। ভাই একটু দ্রুত করো। চেঙ্গিস শোনো, কিচ্ছু লাগবে না, চেঙ্গিস হচ্ছে মঙ্গোলীয় যুদ্ধ, আর কিচ্ছু লাগবে না, শেষ। আমি আপনারা ছাড়া করি না কাহার কোন, আমি বজ্র। কবি বলতে চান, আমার দাদা বলতে চান তিনি হচ্ছেন বজ্র। তিনি ঈশান বিশানে ওঙ্কার। ঈশান মানে কি এবার সুন্দর করে বুঝে, ঈশান মানে উত্তর পূর্ব কোণ, কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে আমরা সব দিকে। ওঙ্কার মানে সিংহাকার বাদ্যযন্ত্র ওঙ্কার, বিশানে ওঙ্কার মানে শিবের, শিবের ধ্বনির, সব শিবের ধ্বনির মতো সব দিকে যেরকম আওয়াজ করে, আমরা হচ্ছে সেরকম। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। শিবের ধ্বনির, শিবের যে মানে শিবের যুদ্ধের বাঁশি সব দিকে যেরকম আওয়াজ করে, আমরা হচ্ছে সেটা। এই হচ্ছে কি বলো শিব, ওঙ্কার হচ্ছে কলম শিবের বাঁশির আওয়াজ। আর বিশান মানে তো হচ্ছে সিংহা বলছি, ঈশান মানে উত্তর পূর্ব কোণ মানে সব দিকে, শেষ। এরপরে সর্বশেষ লাইন হচ্ছে আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। এই হচ্ছে আমাদের আজকে এই পর্যন্ত। আমরা কবি নিজেকে ইসরাফিলের সিংহার সাথে তুলনা করছেন। এখন আমরা ইসরাফিল সম্পর্কে জানবো। ইসরাফিল হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমরা আমাদের যে চারজন ফেরেশতা, প্রসিদ্ধ যে চারজন ফেরেশতা আছে, সেই চারজন ফেরেশতার মধ্যে একজন হচ্ছে ইসরাফিল। আর তিনি বৃষ্টি এবং খাদ্য উৎপাদনের দায়িত্বে আছেন, তিনি বৃষ্টি এবং খাদ্য উৎপাদনের দায়িত্ব আছেন, উৎপাদনের দায়িত্ব আছে। তিনি যখন সিংহায় ফু দিবেন, তিনি যখন সিংহায় ফু দিবেন তখন সকল কিছু ধ্বংস হয়ে যাবে। আর এখানে, এখানে কবি কাজী নজরুল ইসলাম কেন আমাদেরকে ইসরাফিলের সঙ্গে তুলনা করছেন, মানে আমরা সকল অন্যায় অত্যাচার ধ্বংসের জন্য যথেষ্ট। তাহলে এখানে সিংহের মহংকার দ্বারা বলছে অন্যায় অত্যাচার, সকল অন্যায় অত্যাচার ধ্বংস। এই ভাইয়া আজকে এই পর্যন্ত, আমরা আগামী ক্লাসে
বাকি অংশটুকু পড়বো, সুন্দর করে এটা প্র্যাকটিস করো। আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে অনেকদিন পরে ক্লাসে এসেছি, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম তোমাদের সবাই।